হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকের যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই আজকে আলোচনার মধ্যে আছে হার্ট অ্যাটাকের 5 কারণ ও প্রতিরোধের উপায়। স্টিমুলাসে দারিদ্র্যমুক্ত হতে পারে 1,06,00,000 আমেরিকান। প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা, মে মাসের মধ্যে সব পূর্ণবয়স্ক আমেরিকানদের ভ্যাকসিন দেওয়া হবে। গভর্নর অ্যান্ড্রু কুমার জরুরি ক্ষমতা খর্ব করার উদ্যোগ। বিল উঠেছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে, আগামীকাল ভোট হবে। আজকে যারা অতিথি হিসেবে যোগদান করবেন তাদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ আলম, ডক্টর বর্ণালী হাসান, হাসান ফেরদৌস, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, নাজমুল আহসান আমাদের সাথে আছেন। আমরা প্রথমেই জানবো নিউজ আপডেট জানাবেন নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ তাহের। আমরা সকলকে ধন্যবাদ। এবং আজকে মঙ্গলবার 2রা মার্চ, এবং একটু আগে তাহের বেশ কয়েকটি উল্লেখযোগ্য খবর বলেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এতটা বিপদে আছেন যে আজকে একটা নিউজ পেপার হেডলাইন করেছে, এভরিবডি নাও হেটস হিম। কেউই তাকে এখন আর পছন্দ করে না। যে লোকটি 1 মাস আগেও সারা যুক্তরাষ্ট্রে বীর হিসাবে, কোভিড বীর হিসাবে চিহ্নিত হয়েছিলেন, তার নামে তিনি এমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তিনি আজকে সবচেয়ে মোস্ট হেটেড পার্সন। এবং তিনি তার রাজনৈতিক জীবনটা রক্ষার লড়াই এখন আছেন অলমোস্ট আইসিইউতে। এবং যেটি মনে করা হচ্ছে যে, যেটি তাই একটু আগে উল্লেখ করলেন, যে ডেমোক্রেটিক মেজরিটি কিন্তু নিউ ইয়র্ক স্টেটে অ্যাসেম্বলি এবং সিনেট, এই সিনেট লিডার এবং অ্যাসেম্বলির যিনি লিডার, তারা দুজনেই বিলটি আনছেন, আগামীকাল উঠাবেন বিলটি। তবে এই সপ্তাহ শেষ হওয়ার আগেই, শুক্রবারের আগেই এই ব্যাপারে একটি সিদ্ধান্ত জানা যাবে এবং তার ইমার্জেন্সি পাওয়ারটি কেড়ে নেওয়া হবে। ইমার্জেন্সি পাওয়ার তিনি ব্যবহার করতে পারবেন না। যদিও ইমার্জেন্সি পাওয়ারটি তিনি গত বছর মার্চ মাসে নিয়েছিলেন, সেটি আগামী মাসের এপ্রিলের 30 তারিখ সেটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী। বাট আগামীকাল হয়তো সেই প্রস্তাব উঠানো হবে এবং শুক্রবার আগে তার সেই ইমার্জেন্সি পাওয়ারটা নিয়ে নেওয়া হবে। এবং তিনি ইতিমধ্যে আরো অনেক বিপদে পড়েছেন। তার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তদন্ত শুরু করছেন। একজন কংগ্রেসম্যান রাইস তার পদত্যাগ দাবি করেছেন এবং স্পিকার ন্যান্সি পেলোসি, চাক শুমার, সিনেট মেজরিটির সবাই তার এই ঘটনার নিন্দা করেছেন। এবং মোটামুটি তিনি এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির জন্য একটি চরম বোঝা। যদিও তিনি আপ্রাণ চেষ্টা করছেন শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনটি রক্ষা করার জন্য। তিনি তৃতীয়বার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি চাচ্ছিলেন চতুর্থবার, 2022 সালে চতুর্থবারের মতো গভর্নর দাঁড়াতে, কিন্তু সেটি বোধহয় এখন অনেকটা সুদূর পরাহত অবস্থা। তবে দেখা যাক আগামী কয়েকদিন কি অবস্থা দাঁড়ায়। এবং নতুন নতুন এলিগেশন আছে, গত সপ্তাহে 3টি এলিগেশন এসেছে এবং আরো হয়তো আশঙ্কা করা হচ্ছে আরো কয়েকজন সামনে এগিয়ে আসবেন। মোটামুটি গভর্নর এই হচ্ছে মোটামুটি বিপাকে আছে। এবং তিনি আজকে গত কয়েকদিন ধরেই কোনো সাংবাদিক সম্মেলন করছে না, তিনি টুইট করে তার তথ্য জানাচ্ছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 2019 সনে এই ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে একটি বিল তার উদ্যোগে নেওয়া হয়েছিল এবং সেটিও পাশ করেছিল এবং তিনি সেই বিলের আওতায় এখন পড়ে যাচ্ছেন। মোটামুটি এই হচ্ছে অবস্থা। আর ভ্যাকসিনের ব্যাপারে তার একটু আগে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছেন যে মে মাসের মধ্যে সবার জন্য, সকল অ্যাডাল্ট হিসাবে যাদেরকে ধরা হয় সবাইকে, অর্থাৎ কোনো ক্যাটাগরি নয়, সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে, নিশ্চিত করা হয়েছে। এবং এর একটি কারণ হচ্ছে জনসন জনসনের ভ্যাকসিনটি। এবং জনসন জনসন যেটি উৎপাদন করবে, তার পাশাপাশি মার্ক, আমেরিকার অন্য একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক, যারা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করে মাঝপথে থামিয়ে দিয়েছে, তাদের ভ্যাকসিন চেষ্টা ব্যর্থ ছিল পথ তৈরি করা, সেখানে এখন তারা জনসন এন্ড জনসনের এই ভ্যাকসিনটি তৈরি করবে। মোটামুটি জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের ব্যাপারে নিউ ইয়র্কের মেয়র আজকে কথা বলেছেন, গভর্নরও টুইট করেছেন। এই বিষয়টা আমি একটু পরে আসছি। আগে নিউ ইয়র্কের অবস্থাটা একটু বলে দিই। নিউ ইয়র্কের অবস্থা গত 2 দিন ধরে আমরা বলেছিলাম, এর আগের 2 দিন ধরে একটু ভালো ছিল, কিন্তু গতকালকে হিসাবে দেখা যাচ্ছে পজিটিভিটি রেট আবার 4%-এর উপরে উঠে গেছে। এবং গতকাল খুবই খুবই অল্প সংখ্যক টেস্ট হয়েছে এর আগের দিনের তুলনায়। গতকাল অর্ধেক মাত্র। এর আগের দিন টেস্ট করা হয়েছিল 277,000, তারও আগের দিন 293,000, আর গতকাল টেস্ট করা হয়েছে 128,034। এটি আমি গতকালই বলেছিলাম যে টেস্ট করার ব্যাপারে মানুষের আগ্রহ এখন অনেকটা কমে গেছে। এখন মানুষ মোটামুটি ভ্যাকসিন নিতে আগ্রহী বেশি, এবং সেই জন্যই এই অবস্থাটা দাঁড়িয়েছে। এবং
এর আগের দিন গতকালকে যে টেস্ট হয়েছে তাতে পজিটিভিটি 4.53, এর আগের দিন 3.58, তার আগের দিন 2.77, অর্থাৎ প্রতিদিনই গড়ে প্রায় 1 পয়েন্টের কাছাকাছি বেড়ে যাচ্ছে। এবং গতকাল পজিটিভ চিহ্নিত হয়েছেন 1,28,034টি টেস্টের মধ্যে 5,800 পিপল। এর আগের দিন 6,203 পায়। নিউ ইয়র্ক সিটির পজিটিভিটি রেট, যেটা মেয়র আজকে টুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে গত 4 দিনই সেটি কমেছে। গতকাল সেটি ছিল 6.09, তার আগের দিন ছিল 6.13%, 7 দিনের গড়পড়তা হিসাবে। এবং নিউ ইয়র্ক স্টেটের হসপিটালাইজেশনের যে তথ্যটি গভর্নর আজকে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে গতকাল কোভিডে আক্রান্ত হাসপাতালে ছিলেন 5,369, এর আগের দিন ছিলেন 5,007, তারও আগের দিন 5,259। অর্থাৎ হাসপাতালের রেকর্ড দেখলে বোঝাচ্ছে যে সেভাবে রোগী কিন্তু গত 2 দিনে তেমন কমছে না, সেই একই মাত্রায় রয়ে গেছে। এবং গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 82, এর আগের দিন 80, তারও আগের দিন 90, তার আগের দিন 85। এটি অন্তত 100-এর নিচে আসে প্রায় 10 দিনের উপরে। গতকাল নিউ ইয়র্ক সিটিতে কোভিড কেস হিসেবে চিহ্নিত হয়েছেন 7 দিনের গড়পড়তা হিসেবে 3,558। এবার যুক্তরাষ্ট্রের হিসাবটা দিয়ে দেই। গতকালকে যুক্তরাষ্ট্রে এর আগের দিনের তুলনায় 6,000 বেশি মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন। গতকাল সংক্রমিত হয়েছেন 56,672, এর আগের দিন সংক্রমিত হয়েছিলেন 50,925, এবং এই পর্যন্ত 28.7 মিলিয়ন বেশি কেস কোভিডে ধরা পড়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে। এবং গত 14 দিনের গড়পড়তার হিসাবে এটি 21% ডিক্লাইন, কমে গেছে। হসপিটালাইজেশন ছিলেন গতকাল সমগ্র যুক্তরাষ্ট্রে 46,738, এর আগের দিন ছিল 47,352, এবং গত 14 দিনের হিসাবে সেটি দেখা যাচ্ছে গড়পড়তার হিসাবে আমি বলি 29% ডিক্লাইন 14 দিনের গড়পড়তার হিসাবে, সেটিও মোটামুটি আশাব্যঞ্জক খবর। এবং গতকাল প্রাণ হারিয়েছেন কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র যুক্তরাষ্ট্রে 1,425, যেটা এর আগের দিন ছিল 1,129। এ পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 515,254, এবং গত 14 দিনের গড়পড়তা হিসেবে গতকালকের মৃতের সংখ্যা ধরা হলে তাদের দেখা যাচ্ছে 17% ডিক্লাইন মৃতের ক্ষেত্রে। অর্থাৎ কোভিড শনাক্তের ক্ষেত্রে, কোভিড হসপিটালাইজেশনের ক্ষেত্রে এবং কোভিড মৃতের সংখ্যা দিক থেকে এটি এখনো নিম্নমুখী আছে কার্ভটি, এবং সেটিকে আশাব্যঞ্জক বলা হচ্ছে, যদিও মাঝে মাঝে 2-1 দিন একটু উঠানামা করছে ফিগার গুলো। এবার ভ্যাকসিনেশনের কথা আসি। নিউ ইয়র্ক স্টেটে গতকাল ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে 114,729, এটি এর আগের দিনের তুলনায় প্রায় 3,000 ভ্যাকসিনেশন কম হয়েছে গতকালকে নিউ ইয়র্ক স্টেটে। এবং এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে 4.7 মিলিয়ন মানুষকে কোনো না কোনো একটি ভ্যাকসিনেশন করা হয়েছে। 4.7 মিলিয়ন, আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেটের বসবাস করেন প্রায় 19.5 মিলিয়ন মানুষ। ফার্স্ট ডোজ হিসাবে এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে গ্রহণ করেছেন 3,03,929 এই পর্যন্ত গ্রহণ করেছে, এবং যেটি প্রথম অ্যালোকেশনের 95% ইতিমধ্যে ভ্যাকসিনেশন করা হয়েছে। এটি গত কয়েকদিনের তুলনায় বেশ ইমপ্রুভড নাম্বার। আজকে নিউ ইয়র্কে যে আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, সেই ব্যাপারে মোটামুটি গভর্নরের কাছ থেকে আজকে একটি টুইট পাওয়া গেছে, এবং তারা বলেছেন স্টেট রান ফ্যাসিলিটি গুলোতে, নিউ ইয়র্ক স্টেট যে ফ্যাসিলিটি গুলো মেনটেন করে ফেমার সাথে মিলে, সেগুলোতে ভ্যাকসিন শুরু হচ্ছে এই সপ্তাহে। একটা হিসাবও তিনি দিয়েছেন, এটি একটি পাইলট প্রোগ্রামের অধীনে থাকবে, এবং সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটি যারা নিউ ইয়র্কে এখন যারা এলিজিবল আছে, এবং আপনারা জানেন গতকাল হোটেল যারা কাজ করেন যে সমস্ত কর্মচারী, তাদের রিগার্ডলেস অফ দ্যার এজ, হোটেলের কর্মচারীরাও কিন্তু এখন কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। অর্থাৎ যারা এলিজিবল ভ্যাকসিন নেওয়ার জন্য তারা জনসনের ভ্যাকসিনটি নিতে পারবেন ইয়াংকি স্টেডিয়ামে, জেভিট সেন্টারে, নিউ ইয়র্ক স্টেট ফেয়ারে। এখানে মাস ভ্যাকসিনেশন সাইট খোলা হয়েছে। ইয়াংকি স্টেডিয়ামের ভ্যাকসিনেশন জনসনের কার্যক্রম শুরু হবে থার্সডে মার্চ 4, ইনফ্যাক্ট থার্সডে মার্চ 4, এবং জেভিট সেন্টার এবং নিউ ইয়র্ক স্টেট ফেয়ারের সাইটে শুরু হবে ফ্রাইডে মার্চ 5। সেখানে এই জনসনের ভ্যাকসিনটিও সেখানে থাকবে অপশন হিসেবে। আজকে সিডিসি আরেকটি কথা বলেছে যে সতর্ক করেছে অনেক ক্ষেত্রে অনেক স্টেটের ব্যাপারে, সেটি হচ্ছে যে প্রথমে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল 75 কিংবা তার চেয়ে বেশি মানুষদের বয়স্ক, তারপরে দেওয়া হয়েছে 65 বা তার চেয়ে বেশি বয়স্কদের, এর পরে যেন বয়সের সীমাটা আর না নামানো হয়, এই কথাটি সিডিসি আজকে বলার চেষ্টা করেছে। শুড নট কিপ স্টেপিং ডাউন, তারা যেটা ভাষাটা ব্যবহার করেছে
বয়সের ব্যাপারে, এবং এটা সিডিসির অ্যাডভাইজারি কমিটি সিডিসি কে পরামর্শ দিয়েছে, গতকাল সেটি তারা ঘোষণা করেছে। নিউ ইয়র্ক সিটি টেস্ট এবং ট্রেসিং এর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, যদিও টেস্টের হার কমে যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু নতুন যে ভ্যারিয়েন্ট গুলো আসছে, যেটি ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, তারপরে ব্রিটিশ ভ্যারিয়েন্ট, তারপরে আমরা বলেছি ক্যালিফোর্নিয়া ভ্যারিয়েন্ট, তারপরে এখন নিউ ইয়র্ক ভ্যারিয়েন্টের কথা আমরা শুনছি, এই ভ্যারিয়েন্ট গুলোকে পুঙ্খানুপুঙ্খে টেস্ট করার জন্য নিউ ইয়র্ক সিটি তার টেস্ট ক্যাপাসিটি 4 গুণ বাড়িয়ে দিয়েছে, যাতে এটি দ্রুত শনাক্ত করা যায়। এবং এই জন্য নিউ ইয়র্ক সিটির ল্যাবগুলো যথেষ্ট সমৃদ্ধ, যেটা মেয়র আজকে উল্লেখ করেছেন তার সাংবাদিক সম্মেলনে। যদিও আমরা যুক্তরাষ্ট্রের অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে বলছি, কিন্তু কিছু কিছু স্টেট, বিশেষ করে রিপাবলিকান স্টেট হিসাবে যেটি চিহ্নিত, সেই টেক্সাসের গভর্নর আজকে একটা আচমকা ঘোষণা দিয়েছেন। সেটি হচ্ছে তিনি মাস্ক ম্যান্ডেটটি স্টেট ওয়াইড তুলে দিচ্ছেন। এটি যদিও গত কয়েকদিন আগে সিডিসি প্রধান যিনি, তিনি সতর্ক করেছিলেন যে এখনই খেয়ালি হলে চলবে না, এখনই এই মাস্ক তুলে দেওয়ার ব্যাপারটি কিংবা রেস্ট্রিকশন হ্রাস করার ব্যাপারটি এখন ভাবনা চিন্তায় আনা ঠিক হবে না। কিন্তু টেক্সাসের রিপাবলিকান গভর্নর অ্যাবট সেটি শুনেননি, তিনি আজকে নেক্সট উইক থেকেই এই মাস্কের ম্যান্ডেটটি তুলে দিচ্ছেন। যদিও প্রেসিডেন্ট বাইডেনের কথা ছিল যে ফেডারেল, অবশ্য প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশটি শুধু ফেডারেল বিল্ডিং এর ক্ষেত্রে কার্যকর, স্টেট কিংবা সিটির ক্ষেত্রে সেটি কার্যকর নয়, এবং সেই জন্যই স্টেটের গভর্নর, টেক্সাসের গভর্নর সেই মাস্ক ম্যান্ডেটটি তুলে দিচ্ছেন, এবং আগামী সপ্তাহ থেকে সমস্ত বিজনেসকে যা ইচ্ছে মতন খোলার অনুমতি দিয়েছেন। এবং যদিও এই সতর্কতা তিনি পেয়েছেন, কিন্তু সেটি তিনি শুনেননি, অগ্রাহ্য করেছেন। আজকে ভ্যাকসিনের ব্যাপারে একটু আগে বলেছি যে মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত অ্যাডাল্ট বয়স্ক মানুষদের যারা ভ্যাকসিন দেওয়ার কথা প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন আজকে মে মাসের মধ্যে। যদিও নিউ ইয়র্কের মেয়র ভ্যাকসিন পেলে, যথেষ্ট সরবরাহ পেলে, জুন মাসের মধ্যে 5 মিলিয়ন নিউ ইয়র্কবাসীকে ভ্যাকসিনেশন করার কথা বলেছেন। আজকে চীন কিন্তু 560 মিলিয়ন, তাদের দেশের জনসংখ্যা 1.4 বিলিয়ন, সেই 1.4 বিলিয়ন জনসংখ্যার 40% কে জুন মাসের মধ্যে ভ্যাকসিনেটেড করার ঘোষণা দিয়েছে। 560 মিলিয়ন মানুষকে জুন মাসের মধ্যে চীন ভ্যাকসিনেশন করবে, এই ঘোষণা তারা আজকে দিয়েছে। আজকে আমরা গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানে শুনেছি যে কোভিড মোকাবেলা, বিশেষ করে ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে ইসরায়েলের গবেষণাগুলো বেশ ফলদায়ক হচ্ছে, এবং ইসরায়েল এই ক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী অনুসরণযোগ্য উদাহরণ সৃষ্টি করছে রিসার্চ এবং স্টাডির ব্যাপারে। আজকে ডেনমার্ক এবং অস্ট্রিয়ার নেতৃবৃন্দ ইসরায়েলের এই ভূমিকার প্রশংসা করেছেন, এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নের যে ব্যাপারটি রয়েছে, সেখানকার যে বিজ্ঞানের গবেষণা রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে তারা এখন ইসরায়েল মুখী হয়েছেন, যে ইসরায়েল কিভাবে রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে ভ্যাকসিনের কাজ করছে, ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে, সেই ব্যাপারে তারা প্রাথমিকভাবে জানার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন ডেনমার্ক এবং অস্ট্রিয়ার সরকার প্রধানরা। আজকে আরেকটি কথা বলি, আমরা যারা বিমানে ভ্রমণ করি মাস্ক ব্যবহার কিন্তু বাধ্যতামূলক। শুধু বিমান কেন, বাসে ভ্রমণ করা মাস্ক বাধ্যতামূলক। কিন্তু গতকালকে একটি ফ্লাইট আসার কথা ছিল মায়ামি থেকে, এবং সেই ফ্লাইটটি মায়ামিতে ওঠার আগে কয়েকজন নিউ ইয়র্কবাসী যারা অর্থোডক্স জু, তারা মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানায়, এবং এর ফলে পুরো ফ্লাইটটি ক্যান্সেল করে দেওয়া হয়, এবং তারা নিউ ইয়র্কের টার্গেট ছিল, তারা পুরো ফ্লাইটটি তারা ক্যান্সেল করে দিয়েছে। আজকে আরেকটি সুখবর হচ্ছে, যারা অ্যাপল কম্পিউটার ব্যবহার করেন, এতদিন তাদের অ্যাপয়েন্টমেন্ট হতে খুব কষ্ট হতো, অনেক স্টেটেই অ্যাপলের স্টোরগুলি বন্ধ ছিল প্যান্ডেমিকের কারণে। আজকে অ্যাপল ঘোষণা দিয়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে তাদের 270টি অ্যাপল স্টোর পুনরায় পূর্ণদমে চালু হয়েছে আজকে থেকে, সেটি তারা ঘোষণা দিয়েছে। এবার শেষ করার আগে একটা উল্লেখযোগ্য খবর ইমিগ্রেশনের ব্যাপারে দিচ্ছি। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন 100 দিন তার সরকারের আমলে কোনো ডিপোর্টেশন হবে না, কিন্তু আজকে বাজফিড নিউজ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ইন্টারনাল ফাইল উদ্ধৃত করে বলছে ডিপোর্টেশন প্রক্রিয়া চালু রয়েছে একটি কৌশলে, সেটি হচ্ছে 42 ধারার অধীনে এই ডিপোর্টেশন প্রক্রিয়াটি চালু রয়েছে। যে 42 ধারাটি চালু করেছিলেন গত বছর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, যার ফলে কোভিড সংক্রমণের ভয়ে কিংবা কোভিড সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স যে কোনো যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারতেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ নাকচ করতে পারতেন, এবং তাদেরকে প্রবেশের ক্ষেত্রে ধরা পড়লে তাদেরকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিতে পারতেন। সেই প্রক্রিয়া, সেই 42 ধারা অনুযায়ী এ পর্যন্ত বিপুল সংখ্যক হেইটির অধিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে প্রবেশের পথে বহিষ্কার করা হয়েছে, এবং অনেককে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় ধরে নিয়ে ডিপোর্ট করা হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেন যে ডিপোর্টেশন বন্ধের কথা বলেছিলেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের 42 ধারা
ডিপোর্টেশনের ক্ষেত্রে সেটি এখনো বহাল রেখেছেন, কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটি বাতিল করেনি। ফলে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের লোকজন সেই ধারাটি ব্যবহার করে বিপুল সংখ্যক হাইটি মানুষকে তাদের দেশে ফেরত পাঠিয়েছেন, যারা দেশে গেলে সম্মুখে বিপদে পড়তে পারেন। এবং বলা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে 900 হাইটির বাসীকে, তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন, তাদেরকে প্লেনে করে, বিমানে করে আইস তাদের দেশে ফেরত পাঠিয়েছে। মোটামুটি এই হচ্ছে ডিপোর্টেশন এবং ইমিগ্রেশনের খবর। আরেকটা কথা হচ্ছে, এবং এই ব্যাপারে আরেকটি কথা বলেছেন সংবাদবিদ, যে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরাকিস বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের যে 42 ধারা ছিল সেটি প্রেসিডেন্ট বাইডেন বাতিল করেনি, কারণ সেটি আমেরিকার স্বার্থের সাথে সংশ্লিষ্ট। কোভিড আক্রমণ সংক্রান্ত কাউকে সেখানে যুক্ত প্রবেশ করতে দেওয়া যায়, এবং সেই ধারা ব্যবহার করে সেটি এখনো কার্যকর করেছে এবং সেটি এখনো আইনি আছে। আজকে শেষ করছি একটি খুবই আশাব্যঞ্জক খবর দিয়ে। আমরা অনেকেই সেলফোন ব্যবহার করি এবং এই সেলফোনের নিরাপত্তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সেলফোন কখনো হ্যাক হয়ে যেতে পারে, কখনো সেলফোনের ডাটা অন্যজনের চুরি করে ফেলছে, সমস্ত ইনফরমেশন চুরি করছে। নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম সিটি যেটি সিটি প্রশাসন থেকে একটি অ্যাপস আজকে রিলিজ করেছে, যেটি আপনাদের আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করলে সাথে সাথে আপনাদের জানিয়ে দিবে আপনাদের ফোনের সিকিউরিটি সিস্টেম কি, কিংবা কেউ আঘাত করার চেষ্টা করছে কিনা, সিকিউরিটি সিস্টেমকে কেউ হিট করার চেষ্টা করছে না, এবং সেটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। এবং এটি কোনো পারচেজের কিছু নাই, কোনো অ্যাডও সেখানে থাকবে না, এবং শুধুমাত্র আপনার ফোনের নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক সিটি প্রশাসন এই অ্যাপসটি তৈরি করেছে। এবং এইটি আপনার অ্যান্ড্রয়েড ভার্সন, আইওএস ভার্সন 9 উপরে যারা ব্যবহার করছেন তারা, এবং অ্যান্ড্রয়েড ভার্সন যারা 4.4 এর উপরে ব্যবহার করছেন তারা এটি ব্যবহার করতে পারবেন। এবং ডাউনলোড করে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবেন একটু, www.secure.nyc, www.secure.nyc। আর শেষ করছি স্টিমুলাসের ব্যাপারে। মোটামুটি সিনেটররা তাগাদা দিচ্ছেন, হোয়াইট হাউস থেকেও তাগাদা দেওয়া হচ্ছে 14 তারিখের আগে যেন প্রেসিডেন্ট বাইডেন নতুন স্টিমুলাস বিলে স্বাক্ষর করতে পারেন। সেই অনুযায়ী কাজ চলছে, আগামী দিন কয়েকের মধ্যে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আশা করি আপনারা ভালো থাকবেন, এখানে শেষ করি। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আলম, যিনি সংক্রামক রোগ ব্যাধি বিশেষজ্ঞ। ডক্টর আলম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর বর্ণালী হাসান। ডক্টর বর্ণালী হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর আলম, আপনার কাছে প্রথম যাচ্ছি জানার জন্য যে হার্ট অ্যাটাক একটি কমন রোগ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক বোধহয় মারা যান হার্ট অ্যাটাকে। এবং হার্ট অ্যাটাক নর্মালি, যেটা আজকে আপনার সাথে কথা হচ্ছিল, যে 5টি কারণে হার্ট অ্যাটাক বেশি হয়। এই 5টি কারণে আমাদের অনেকেই জানেন না, একটু কি বলবেন যে কোন 5 কারণে হার্ট অ্যাটাক হয় বেশি এবং এটা প্রতিরোধের পথ কি? ধন্যবাদ তাহের ভাই, এবং সালাম নাজুল ভাই এবং বর্ণালী সবাই, সবার জন্য শুভেচ্ছা রইল। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে যে হার্ট অ্যাটাকের কথা বলতেছি, যেটা লিডিং কজ অফ হার্ট ডেথ ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং প্রতি 40 সেকেন্ডে একজন করে হার্ট অ্যাটাক হচ্ছে, এভরি 40 সেকেন্ডে, লিডিং কজ অফ ডেথ। তো আমরা যেটা বলি যে 5টা কারণ, সাধারণত হার্ট অ্যাটাকের মেইন কারণ আমরা বলতে পারি 5টা কারণ হলো কি কি, যেমন প্রতিটাই আপনার 20% ইচ, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, স্মোকিং এবং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক। আর্লি বয়সে ফ্যামিলি যদি হার্ট অ্যাটাক দেখা যায়। আবার বলি 5টা কারণে হার্ট অ্যাটাক হচ্ছে, সেটা মেইনলি তারপরে হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, স্মোকিং এবং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক, যাদের প্রিম্যাচুর হার্ট অ্যাটাক 55 এর ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাক থাকে, 55 এর আগে। আর আরো কিছু কতগুলো হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে, সেটা হলো যেমন ওবিসিটি। তারপর আমরা আরেকটা ব্যাপার বলি, সেটা বলি মেটাবলিক সিনড্রোম। 3টা কারণ নিয়ে আমরা মেটাবলিক সিনড্রোম বলি যেটাকে, সেটা বলে 3টা কারণ এখানে থাকতে পারে। একটা হলো ওবিসিটি, একটা হলো হাই ব্লাড প্রেশার, আরেকটা হলো হাই ব্লাড সুগার, এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফ, এগুলোর কারণে হার্ট অ্যাটাক হতে পারে। তো প্রতিটা 20% ইচ। কারো যদি হার্ট অ্যাটাক, যদি হাই ব্লাড প্রেশার থাকে হিমসেলফ, যার হাই ব্লাড প্রেশার না বা কোনো হার্ট অ্যাটাকের কোনো কারণে নেই, সে 20%। তো এভরি ফ্যাক্টর 20% ইচ করে হার্ট অ্যাটাক করে। তার যদি হাইপারটেনশন, ডায়াবেটিস এবং হাই কোলেস্ট্রল থাকে, there is 60% চান্স অফ হার্ট অ্যাটাক হওয়ার জন্য। আর হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে সমস্ত সিমটম গুলো আমরা বলি, হার্ট অ্যাটাক লাইফ থ্রেটনিং ইমার্জেন্সি। হ্যাঁ, তো চেস্ট পেইন, তারপরে ধরুন নশিয়া, ভমিটিং, তারপরে
pressure chest, in the pressure like symptoms radiates to the jaw, neck, অথবা আর্মে যেতে পারে, shortness of breath. কিন্তু ইন কেস অফ ফিমেল এই সমস্ত সিমটম গুলো থাকবেই, কিন্তু তাদের চেস্ট পেন নাও হতে পারে, তাদের অন্যগুলো যেমন ইনডাইজেশন, এক্সট্রিম ফ্যাটিক, তারপরে ফেইন্টিং, এগুলো একটু ডিফারেন্ট চেস্ট হার্ট অ্যাটাকের সিমটমস ইন কেস অফ ফিমেল। তো হার্ট অ্যাটাক এবং স্ট্রোক খুব ইন্টার রিলেটেড। যেমন স্ট্রোকের বেলা আমরা বলতে পারি যে একটা অ্যাক্রোনিম আমরা ইউজ করি ফাস্ট, FAST। হোয়াট ইজ FAST? একটা হলো যেমন আমরা ফার্স্ট বলতে পারি যে এফ ফর ফেশিয়াল ড্রুপ, আপনার যদি ফেশিয়াল ড্রুপে হয়। তারপর এ ফর আমরা বলি আর্ম উইকনেস, না, আর্ম ড্রপিং, আর্ম উইকনেস। তারপরে এস এর বেলা আমরা কি বলি যে স্পিচ প্রবলেম। আর টি হলো টাইম টু কল ফর 911, FAST। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্ট্রোকের কথা আমি বলতেছি। একটা হলো ফেশিয়াল ড্রুপ, আরেকটা যদি আপনার আর্ম উইকনেস হয়, আর এটা হলো স্পিচ প্রবলেম। আর টি ফর টাইম ফর কল 911। এটাকে আবার এক্সটেন্ড করছে বি ফাস্ট। বি বলতে কি বোঝাচ্ছে যে ব্যালেন্সের প্রবলেম আছে কিনা, ইমব্যালেন্স। আর হলো ই ফর আই চেঞ্জ হয় কিনা, যে আপনার ব্লাডিং অফ ভিশন অথবা ভিশন লস, এই সমস্ত কারণে হার্ট অ্যাটাকের কথা হইতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইফ ইউ গো AHA গাইডলাইন, AHA গাইডলাইনে যেটা বলে যে কতগুলো নিয়ম মেনে চলতে হবে, সেটা হলো যে হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এগুলো করলে তিনটা কারণ যদি আপনি ধরেন, হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই তিনটা কারণ আপনার প্রিভেনশনের জন্য খুবই জরুরি। স্মোকিং করলে সেটা স্মোকিংটা কুইট করতে হবে। আর আপনার 150 মিনিটস পার উইক অ্যাক্টিভিটি পার উইকে করতে হবে। আর কতগুলো মেডিকেশন আছে, ফার্মাকোলজিক্যাল অ্যান্ড নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যালের মধ্যে যেমন আছে আপনার হাইপারটেনশনটা কন্ট্রোল করতে হবে, ভেরি স্ট্রিক্ট, ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, স্মোকিংটা সিলেকশন করতে হবে, আর অ্যান্টি কোলেস্ট্রল মেডিকেশন, স্ট্যাটিন যেগুলো, সেগুলো ইউজ করতে হবে। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে ডেফিনিশন অফ হাইপারটেনশন এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন হাইপারটেনশন বলি না, আগে আমরা হাইপারটেনশন বলতাম মোর দেন 140/90। ব্রিটিশ এখনো সেই ডেফিনেশন ফলো করে, কিন্তু আমেরিকার ডেফিনেশন অফ হাইপারটেনশন চেঞ্জ। হাইপারটেনশন হলো যদি আপনার ব্লাড প্রেশার 130/80 হয়, মানে 10 কমে গেছে। হ্যাঁ, আমরা বলি নর্মাল ব্লাড প্রেশার কখন, যখন নাকি 120 আর 170 নিচে যখন থাকে, তখন আমরা বলি নর্মাল ব্লাড প্রেশার। আমরা নর্মাল ব্লাড প্রেশার থেকে হাইপারটেনশন আগে এই মাঝামাঝি আমরা কি বলি এলিভেটেড ব্লাড প্রেশার। সেটা কত 120-র উপরে, আর 130-র নিচে, 70-র উপরে বা 80-র নিচে, এটা হলো আমরা বলি এলিভেটেড ব্লাড প্রেশার, বাট ইট ইজ নট হাইপারটেনশন। হাইপারটেনশনের ডেফিনেশন হলো মোর দেন 130/80, যেটা আবার বলি গ্রেড 1। আর আগের যে ডেফিনেশনটা ছিল হাইপারটেনশনের 140/90, এটা অলরেডি গ্রেড 2 হাইপারটেনশন হয়ে গেছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এই পাঁচটা জিনিস যেটা আমি বললাম, যে হাইপারটেনশন হলে ইট ডাজন্ট ম্যাটার কতগুলো মেডিকেশন, ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য হাইপারটেনশন। তারপরে ডায়াবেটিক মেডিকেশনের জন্য যেটা বলি, যেগুলো আমরা ফলো আপ করি, হিমোগ্লোবিন A1C যদি 6.5 to 7 হয়, মেটফরমিন, তারপরে 7.8 হলে আরেকটা ইউজ করতে হবে। বাট 8 অথবা 9-এ চলে গেলে অ্যাকর্ডিং টু ডায়াবেটিক অ্যাসোসিয়েশন গাইডলাইন ইউ হ্যাভ টু স্টার্ট দ্য ইনসুলিন। তো মোস্ট ইম্পর্টেন্ট হলো ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, স্মোকিং করলে সিলেকশন করতে হবে, লো কোলেস্ট্রল ডায়েট, হেলদি লাইফস্টাইল, নট সেডেন্টারি লাইফস্টাইল, এবং ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট 150 মিনিটস পার উইক। এবং আর সাথে যেগুলো মেডিকেশনের কথা যদি বলি সেগুলো, কারণ হাইপারটেনশন এই হার্ট অ্যাটাক থেকে 3 ধরনের প্রবলেম মেইনলি অ্যারেস্ট করতে পারে। সেটা হলো অ্যারিথমিয়া হতে পারে, আপনার হার্ট ফেলিওর হতে পারে, আরো যেগুলো প্রবলেম হতে পারে সেগুলো যদি আপনি দেখেন, সেটা অ্যাভয়েড করার জন্য যেগুলো করতে হবে, যে অ্যাসপ্রিন, কোলেস্ট্রল মেডিকেশন, ডায়াবেটিক মেডিকেশন, হাইপারটেনশন মেডিকেশন, ফার্মাকোলজি। আর প্রিভেন্টিভ মেজার হলো যে ইউ শুড টক টু ইউর প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। অ্যান্ড আর একটা কথা বলতে চাই, যেটা হলো যদি কারো চেস্ট পেন হয় এবং ইনঅ্যাক্টিভিটি, যদি উইদাউট এনি অ্যাক্টিভিটি যদি চেস্ট পেনটা 15 মিনিট লাস্ট করে, 15 মিনিটস চেস্ট পেন, this is a red flag. This is a red flag. They should call the 911. আপনার কাছে যে অ্যাসপ্রিন থাকে, একটা অ্যাসপ্রিন খেয়ে নেবেন। আবার বলি 15 মিনিটস কন্টিনিউয়াস চেস্ট পেইন ফর
উইদাউট অ্যাক্টিভিটি, যদি কারো চেস্ট পেইন থাকে 15 minutes উইদাউট এনি অ্যাক্টিভিটি, হ্যাঁ, সিটিং অর স্ট্যান্ডিং, এনি অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য রেড ফ্ল্যাগ, and that time you must call the 911 and take the aspirin. তো আমরা যদি সামারাইজ করি হার্ট অ্যাটাকের কারণগুলো 5টা কারণ, প্রতিটা 20% করে ইচ: হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, স্মোকিং and early family history of heart attack. 3 ভাবে প্রিভেনশন: হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাভয়েড স্মোকিং, আর ওয়েট রিডাকশন। কারণ আমরা দেখেছি যে ওয়েট রিডাকশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো যেহেতু আমরা দেখেছি এভরি 40 সেকেন্ডে একটা হার্ট অ্যাটাক হচ্ছে, ইজ এ লিডিং কজ অফ ডেথ। আর স্ট্রোকের ব্যাপারে বলি, স্ট্রোকটা আমাদের মনে রাখতে হবে FAST, ফাস্ট। আবার বলি আমরা বি ফাস্ট। ফাস্ট কি দাঁড়ালো? F for facial droop, A for arm weakness, S for speech problem, and T time to call 911. আর যদি বলি বি ফাস্ট, একটু এক্সটেন্ড করি, বিফোর যে ব্যালেন্স, আপনার কি হাঁটতে অসুবিধা হচ্ছে, ব্যালেন্স ট্রেনে প্রবলেম হচ্ছে কিনা, অথবা ই হলো আই বলি যেটাকে, সেটা হলো যে আপনার কোনো ভিশন লস হয়েছে কিনা, ব্লারি ভিশন দেখতেছেন কিনা, আই প্রবলেম হতেছে কিনা। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল হার্ট অ্যাটাকের এবং স্ট্রোকের জন্য। ধন্যবাদ তার ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে আমি দিয়ে দেই, আমি একটা নিউজ দিতে ভুলে গেছিলাম, ট্যান্ডেন কে উইথড্র করেছে, ট্যান্ডেন বাজেট সেক্রেটারি হিসেবে নোমিনেট উইথড্র। জি জি জানি, এটা বলবো। আচ্ছা, হাইপারটেনশন যেটা আপনি বললেন, হাইপারটেনশনটা কি, এটা লক্ষণ কি আপনার? ওকে, হাইপারটেনশনের লক্ষণ হলো যে এটা যদি আপনার ব্লাড প্রেশারটা বেশি বেড়ে যায়। আগে যেমন বলেছি, যে আমি আবারও বলি যে হাইপারটেনশনের ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা বলতাম 140/90 উপরে, হ্যাঁ, আর এখন বলি আমরা 130/80 হলে আমরা বলি হাইপারটেনশন। আর এলিভেটেড ব্লাড প্রেশার বলি যদি 120/130 হয় বা হাইপারটেনশনের লক্ষণ কি? এমনি হাইপারটেনশনের লক্ষণ হলো যদি আপনার স্ট্রোক, চেস্ট পেইন, হেডেক, ডিজিনেস, নসিয়াস, হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছের উপরে, লেভেল অফ নাম্বারের উপর, কতটুকু ব্লাড প্রেশার। ইউ হ্যাভ সিভিয়ার হেডেক, ইনসোমনিয়া, অ্যাংজাইটি, স্ট্রেস, চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, so many symptoms you can develop. অ্যাংজাইটি, কিছু কিছু লোক আছে যাদের এমনি খুব উইক ফিল করে বা অ্যাংজাইটি ফিল করে, শরীর কাঁপতে থাকে, তাদের এটা কি আপনার কোনো এই ধরনের কোনো লক্ষণ? অ্যাংজাইটি হলে যেমন আপনার ব্লাড প্রেশার রেজ করতে পারে, so you need to have to evaluate with the primary care doctor. যদি আপনার অ্যাংজাইটি থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে আপনি হাইপারটেনশন বিভিন্ন সিমটম সেগুলো সাফার করবেন। আর যদি কারো অনেকেরই যে কন্টিনিউয়াসলি হাই ব্লাড প্রেশার থাকে, তখন আমাদের হাইপারটেনশন 2 ধরনের বলি আমরা। একটা হলো ইডিওপ্যাথিক, আমরা জানি না কি কারণে হচ্ছে, ওটা মোস্ট কমন 85%। আর এটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যেহেতু সাডেন অনসেট অফ ইয়াং বয়সে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, অথবা ব্লাড প্রেশার কন্ট্রোল ছিল কিন্তু এখন আর কন্ট্রোল হচ্ছে না উইথ দ্য মেডিকেশন, দেন ইউ হ্যাভ টু লুকিং ফর দ্য সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন। থ্যাংক ইউ ডক্টর আলম, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর বর্ণালী হাসান, আপনাকে জানতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন মে মাসের মধ্যে বয়স্ক সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে, একটু ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, এবং সাথে সাথে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে যারা আছেন, বিশেষ করে তাহের ভাই তো সবসময় আমাকে খুব এনকারেজ করেন কোভিড এর প্রথম থেকেই। আর আলম ভাইকে অনেক ধন্যবাদ, দেখে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। এন্ড তারপরে হাসান ভাই এবং সাথে আমাদের হাসান ফেরদৌস ভাই, সবসময় শুনি আমরা, সবসময় আপডেট থাকি টাইম টেলিভিশনে। এই অনুষ্ঠানটা খুবই জনপ্রিয়, আমাদের বাংলাদেশ থেকেও অনেকে দেখেন, এখানেও দেখেন, সারা বিশ্বে দেখেন। তো প্রশ্নটা ছিল যে বাইডেনের আজকের বিবৃতি যেটা জানা গেছে যে আসলে এই প্রশ্নটা আলম ভাই আরো ভালো ভালো উত্তর দিতে পারবে, উনি ইনফেকশাস ডিজিজ। সেটা হচ্ছে ওই 31 মার্চের মধ্যে, মে মাসের 31 তারিখের মধ্যে, যেটা হচ্ছে আমেরিকার প্রত্যেকটা মানুষের জন্য সব ভ্যাকসিন গুলা অ্যাভেলেবেল করা হবে। তার মধ্যে যেরকম আমরা অলরেডি জানি যে ফাইজার ভ্যাকসিন, যেটা 2টা ডোজে দিতে হয় 28 দিন অন্তরে, আর মডার্না ভ্যাকসিনটা, মডার্নাটা 28 দিন অন্তরে, আর ফাইজারটা যেরকম 3 সপ্তাহ ব্যবধানে 2টা, আর জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনটাতে কিন্তু 1টা দিলেই চলবে, এইভাবে আনা হয়েছে। সেটা গত বৃহস্পতিবারে ওহাইওতে ফার্স্ট ডোজ শুরু হয়েছে। তো এটা যদি কন্টিনিউ করে এবং আমাদের এখনকার প্ল্যান অনুযায়ী জো বাইডেন যেটা বলছেন যে আমাদের সবাইকেই অ্যাভেলেবল করতে হবে, এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, বা 65 অথবা তারা
ফার্স্ট লাইনার, যারা এসেনশিয়াল ওয়ার্কার তাদের জন্য এরকম না, সবার, যেরকম 17 থেকে 18 বছরের যারা, আর 16 উপরে যারা, তারা কিন্তু ফাইজার ভ্যাকসিনটাও পেতে পারবে, সেটাই ডিসিশন করা হয়েছে। এর মধ্যে আমি খালি একটা কথা একটু অ্যাড করি সামান্য, যেটা সাধারণত যে সমস্ত কোয়েশ্চেন আমরা অ্যাজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে পাই, যেরকম যারা চাকরিজীবী, চাকরিতে যায়, অনেক সময় আমাদের পিপিডি একটা টেস্ট করা হয়, টিউবারকুলিন টেস্ট, টিবি টেস্ট, সেগুলা তো পেশেন্ট এগুলো জিজ্ঞাসা করেন যে এরা কি ভ্যাকসিন নিতে পারবে কিনা, এই বা রিসেন্টলি যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কি এই টেস্টটা করতে পারবে কিনা। তারপর অনেক প্রশ্ন আসে আমাদের সাথে, যেরকম প্রেগনেন্ট, আমি একটু বলবো তার ভাই সামান্য জি জি প্লিজ। কোশ্চেন পাই, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যেরকম প্রেগনেন্সি, আমি জানতাম না আমি প্রেগনেন্ট, আমি গত 2 দিন আগে ভ্যাকসিন নিয়েছি, বাট আই ফাউন্ড আউট, এখন আমি বুঝতে পারছি আমি প্রেগনেন্ট। তো এরকম অনেক কোশ্চেন আমরা পাই যে আমি প্রেগনেন্সি চিন্তা ভাবনা করতেছি নেক্সট মান্থে, আমি কি এখন ভ্যাকসিন নিতে পারবো কিনা, আমি বাচ্চাকে মা ব্রেস্ট ফিড করতেছে, ভ্যাকসিন নিতে পারবো কিনা। আমাদের এই সমস্ত কোশ্চেন আসলে বেশি আসে, বা কেউ মনে করতেছে যে আমার একটু অ্যালার্জি হয় সামান্য, জানা গেছে যে অ্যালার্জি রোগীরা নিতে পারবে না। অনেক পেশেন্ট আমাকে ফোন করে, আমার তো গুলেনবেরি হিস্ট্রি ছিল, নার্ভাস সিস্টেমের প্রবলেম ছিল, আমি কি নিতে পারবো কিনা। মোটামুটি ভাবে আসলে যেটা দেখা গেছে যে কোনো পেশেন্টকেই আসলে আমরা বলি না টোটালি যে আপনি নিতে পারবেন না। কন্ট্রাইন্ডিকেশন বলতে গেলে খুব বেশি পেশেন্টের জন্য বলা হয়, যদি কোনো লোকাল কোনো ইনজেকশন দেওয়াতে যদি তার কোনো ভালো রিয়াকশন হয়, তখন আমরা তাদেরকে বলি যে সেকেন্ড ডোজ যেন না নেন, অথবা তাদের হিস্ট্রি থাকে যে কোনো হাই, এটা মেসেঞ্জার জিনিসটা হচ্ছে, মেসেঞ্জার আরএনএ দিয়ে যদি কোনো ভ্যাকসিন তৈরি করা হয়, সেটার সাথে আসলে এটা এতটা সম্পৃক্ত না। তবে এইচআইভি পেশেন্টদেরকে আমরা আগে থেকে ওদেরকে একটা কাউন্সেলিং দেই যে এটা একটা ভ্যাকসিন তোমরা নিবা, ইমিউনো কম্প্রোমাইজ, তাদেরকে একটা কাউন্সেলিং করে তারপরে দেওয়া হয়। তো মোটামুটি দেখতে গেলে আমরা কিন্তু এখন সবাইকেই এনকারেজ করতেছি ভ্যাকসিন নিতে। প্রথম দিকে তো অনেকে এসেনশিয়াল ওয়ার্কারও অনেকেই ভয় পেয়েছিলেন, বা আস্তে আস্তে এখন কিন্তু ওই স্টেজটা পার হয়ে এসেছে। সুতরাং জো বাইডেনের কথাটা আসলে সবাই অ্যাকসেপ্ট করবে এবং সবাই নেওয়ার চিন্তা ভাবনা করছে, এটা বলে আমি বিশ্বাস করি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান। যাচ্ছি জনাব হাসান ফেরদৌস আপনার কাছে। জনাব হাসান ফেরদৌস, আপনি জানেন যে গভর্নর অ্যান্ড্রু কুমো, যাকে মনে করা হচ্ছিল যে একটা বিশাল মহিরুহ এবং এই কোভিডে যিনি একটা বিশাল তার ইমেজ সৃষ্টি করেছিলেন, এখন বর্তমানে তো আপনি জানেন যে ত্রাহি অবস্থা। এবং আজকে যেটা হয়েছে যে একটি বিল উঠেছে এবং বিলটি হয়তো পাস হয়ে যাবে যে কোনো সময়, যে তার ইমার্জেন্সি যে পাওয়ার, এই পাওয়ারকে আপনার কার্ভ করার জন্য। এবং এটা তো শুধু ইমার্জেন্সি পাওয়ার, ইটস এ বিগিনিং। মনে করা হচ্ছে যে এই কনসিকুয়েন্স আরো অনেক মারাত্মক হতে পারে। আপনার কি মনে হয়? সাউন্ড আনমিউট করতে হবে একটু। ধন্যবাদ তাহের। জি আপনি কিন্তু আপনার প্রশ্ন জবাব নিজেই দিয়ে দিয়েছেন। তা হচ্ছে যে এই বিশাল মহিরুহ এখন পতনের মুখে, পতন উন্মুখ থেকে। আমরা এই নিয়ে কালকে কথা বলেছি যে অ্যান্ড্রু কুমো, যাকে আমরা 2 দিন আগেও ভাবছিলাম তিনি, আপনি বললেন নোবেল প্রাইজের জন্য তাকে নমিনেট করা হবে, আমি বললাম তাকে বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট পদে নমিনেট করা হোক। সে লোকটারই পতন কেন হলো? এটা মার্চ মাস মাথায় যখন থাকে, মার্চ মাস মানে মেয়েদের মাস, কিন্তু এই মাসে ধরা পড়ছে কি পরপর 3জন মহিলা, 3জন নারী এগিয়ে এসছেন যাদেরকে অ্যান্ড্রু কুমো যৌন হেনস্থার শিকার করেছে, সেক্সুয়াল আগ্রাসনের শিকার তারা হয়েছে। 3জন, 2জন কাজ করে তার অধীনে, একজন বাইরে। এবং তাদেরকে তিনি তাদের অনুমতি ছাড়া একজনের চুমু খেয়েছেন, তার গায়ে হাত রেখেছেন, প্রায় কুৎসিত মন্তব্য করেছেন। উনি বলছেন যে আমি এটা মজা করে প্লেফুলি বলেছি। আমি একজন 62-63 বছর বয়স্ক গভর্নর, পাওয়ারফুল লোক, 23 বছরের একটি মেয়েকে চুমু খেতে চায় প্লেফুলি, তা তো হয় না, তাই না? জি ছবিও তুলেছে তারা, কানে অন্য কেউ শুনেছে, সে মুখে বলছে যে ক্যান আই কিস ইউ, একটা পার্টিতে অন্য লোক শুনছে, শুনে বিস্মিত হচ্ছে। এখানে আপনি এত পাওয়ারফুল একজন লোক, আপনি একজন আপনার অধীনস্থ একজন কর্মচারীর কাছে এভাবে যদি বলেন, তার রিয়াকশনটা কি হবে? প্রথমত তার পক্ষে সম্ভব নয় এটাকে প্রতিহত করা, অত ক্ষমতা তার নেই, তাকে আপনি যে কোনো মুহূর্তে দায়িত্ব থেকে সরাতে পারেন। ফলে আপনাকে আরো একটু সচেতন হওয়া দরকার ছিল। এখন তিনি প্লেফুলি, তিনি মাথা রাখতে তিনি ইটালিয়ানদের আবার অভ্যেস আছে এই জাতীয় প্লেফুল ব্যবহার করার, ধরে নিচ্ছি আমরা। যদিও অ্যান্ড্রু কুমোর বাবা ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ একজন মানুষ, অ্যান্ড্রু কুমো খুবই ন্যায়নিষ্ঠ একজন, তার সম্বন্ধে এরকম মন্তব্য কখনো করেনি।
ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন, পাওয়ারফুল লোক ছিলেন তিনি, কিন্তু কখনো কোনো নারীর প্রতি অসম্মান করেছেন অভিযোগ আমরা পাইনি। এটি ঘটেছে 1 নম্বর। 2 নম্বর, কুওমো কিন্তু গোড়া থেকেই মনে রাখতে হবে, কিন্তু পরপর 3 বার কিন্তু হয়েছেন, পরপর 3 বার গভর্নর হয়েছেন, 4th টার্মের জন্য তিনি তৈরি হচ্ছেন 22 সালে। তিনি কিন্তু ইতিমধ্যেই অ্যালবেনিতে আইন প্রণেতাদের কাছে খুবই অশ্রদ্ধার পাত্র উঠেছেন, কিন্তু খুব ডমিনিয়েটিং, তিনি খুবই কর্তৃত্ব পরায়ণ। প্রথম যে লোকটি তার সম্বন্ধে সমালোচনা করেছে, মধ্যরাতে তিনি ফোন করে তাকে বলছেন তোমাকে আমি দেখে নেব। এই যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু আইন প্রণেতারা খুব একটা পছন্দ করে না। এখন নারীর বিরুদ্ধে এই ব্যবহারের অভিযোগ উঠেছে, প্রায় সকল ফ্রন্ট প্রধান সারির নেতারা ডেমোক্রেটিক পার্টির আপত্তি করেছেন। আপত্তি করেছেন কে? করেছেন আমাদের ন্যান্সি পেলোসি, আপত্তি করেছে শুমার, আপত্তি করেছে এওসি। একের পর এক শীর্ষস্থানীয় ডেমোক্রেটিক নেতারা তাকে বলছেন হয় তোমার পদত্যাগ করতে হবে, নয় তোমার বিরুদ্ধে তদন্ত হবে। তদন্ত হচ্ছে, আমরা জানি, কালকে বলেছি আমরা যে আমাদের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তদন্ত করবেন। প্রথমে কুমো বলেছিলেন যে ঠিক আছে তুমি করো, তিনি তো কুমোর নিজের লোক, তিনি তো কুমোর পক্ষেরই কথা বলবেন। চাপের মুখে পড়ে তিনি বাধ্য হয়েছেন এখন এই স্বীকার করতে যে লেটিশিয়া জেমস নিজে করবে না, তার অধীনস্থ তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি হায়ার করবেন, যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ইনভেস্টিগেট করবেন এবং তার সাবপিনা পাওয়ার থাকবে, তিনি ডকুমেন্ট বা কোনো লোককে সমন জারি করতে পারবেন কথা বলবার জন্য। আমার নিজের মনে হচ্ছে যে অ্যান্ড্রু কুওমোর শেষ সময় চলে এসছে একাধিক কারণে। এক হচ্ছে দীর্ঘ সময়, 2 নম্বর ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ডেমোক্রেটিক পার্টিতে অনেক বাম ঘেঁষা লোক, এখন বিশেষ করে নিউ ইয়র্কে পলিটিক্স অনেক বেশি লেফট লিনিং পলিটিক্স, সেখানে কুওমো ছিলেন অনেক বেশি মধ্য বাম, মধ্য ডান, মধ্য সেন্ট্রাল রাইট তিনি। এখানে অধিকাংশ রাজনীতিবিদ এই শহরে হয় বাম নয় মধ্য বাম। এখানে কুওমোর পক্ষে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট, এটা 1 নম্বর। আর 2 নম্বর, 12 বছর হয়ে গেছে, এখন সবাই অপেক্ষা আছে পরিবর্তনের, কে তাকে রিপ্লেস করতে পারে। মাথায় রাখবেন যে এই যে পদটা, গভর্নরের পদটা আমরা প্রায় সময় দেখেছি অ্যাটর্নি জেনারেল থেকে কিন্তু উঠে আসে এই পদে। কুওমো নিজে এসেছেন অ্যাটর্নি জেনারেল, তিনি ছিলেন। এলিয়ট স্পিটজার ছিলেন, আমাদের মনে আছে আপনাদের, যিনি একই যৌন কেলেঙ্কারির জন্য তাকে চাকরি হারাতে হয়েছে। ফলে আমার ধারণা যে যদি কুওমো এই বিপদ সামলাতে না পারেন, সেক্ষেত্রে আমাদের লেটিশিয়া জেমস উড বি এ টপ কন্টেন্ডার। তবে মাথায় রাখতে হবে যে 22 সাল এখন অনেক দূরে, রাজনীতিতে 2 বছর দীর্ঘ সময়, প্লাস যদি কুওমো অর্থনীতি এবং কোভিড নিয়ন্ত্রণ করতে পারেন, স্রোতটা কিন্তু বদলাতেও পারে। আর থার্ড হচ্ছে কুওমো হচ্ছে অসম রকম স্মার্ট ডিল মেকার, তিনি ডিল করতে পারেন উইথ ডেমোক্রেটিক পার্টি লিডার্স এন্ড উইথ রিপাবলিকান লিডার্স। ফলে তিনি সার্ভাইভ করার পথ ঘাট তিনি ভালোই জানেন। ফলে তিনি যদি সার্ভাইভ করে যান তাতে বিস্মিত হবে না, কিন্তু খুব সহজ হবে না। ফাইনাল কথা তাহের, যেটা বললো আমাদের নাজমুল, নীরা ট্যান্ডনের কথা, আমার একটা ব্যক্তিগত আগ্রহ ছিল নীরাকে দেখবার জন্য এই পদে। তার কারণ নীরা আমাদের মতোই একজন অভিবাসী, খেটে খাওয়া মানুষ ছিলেন, সিঙ্গল প্যারেন্ট, মায়ের এক সন্তান, কালো মানুষ, অনেক প্রোগ্রেসিভ। কিন্তু নীরার সমস্যা হচ্ছে, নীরা ট্যান্ডনের সমস্যা হচ্ছে তিনি বাম ও ডান উভয়কে তিনি খেপিয়ে ফেলেছিলেন। তিনি ছিলেন হিলারি ক্লিন্টনের খুব ঘনিষ্ঠ একজন মানুষ, এবং 2016 সালের ক্যাম্পেইনের সময় তিনি বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করেছেন ব্যক্তিগতভাবে, এবং পরবর্তী সময় 2016 পুরো সময় তিনি আক্রমণ করেছেন কাদেরকে? ট্রাম্পের সমর্থকদের। ফলে তিনি বামকেও আক্রমণ করছেন, ডানকেও করেছেন। ফলে তার পক্ষে দাঁড়ানোর কোনো লোক নেই আর। বাইডেন এবং তার অ্যাডমিনিস্ট্রেশন তার পক্ষে ছিল, শেষ পর্যন্ত ছিল, বিশেষ করে তার চিফ অফ স্টাফ ক্লেইন, কিন্তু শেষ পর্যন্ত বাদ দিতে বাধ্য হচ্ছে এই কারণে যে বাইডেন চাচ্ছেন না তার ক্যাপিটাল এই এক নীরার জন্য ব্যয় করতে, তাকে অন্য স্থান তিনি দেবেন, এবং খুব যে বড় ড্যামেজ একটা হবে তাও আমার মনে হয় না। তবে শিক্ষা একটা তার হলো এই যে 50-50 এই ব্যালেন্সে যখন সিনেট, সেখানে একজন সিনেটরকে হারালেও কিন্তু বড় রকম বিপদে পড়ে যাবে বাইডেন।
ওয়েস্ট ভার্জিনিয়ার যে সিনেটর জো ম্যানচিন, তিনি একজন বেসিক্যালি একজন ডানপন্থী লোক, তার সাথে একজন রিপাবলিকানের কোনো তফাৎ কিন্তু কার্যত নেই, এবং খুব কড়া একটা রেড স্টেট থেকে তিনি এসেছেন। এবং এই কারণে বাইডেনের অনেক এজেন্ডা কিন্তু পূরণ হবে না। যেমন ধরো যে $15 যে মিনিমাম ওয়েজের কথা আমরা বলেছিলাম, বাদ গেল কেন? মূলত সেন্ট্রিস্ট ডেমোক্রেটিক পার্টির মেম্বারদের জন্য। এক হচ্ছে অ্যারিজোনার সেনেটর সিনেমা, আরেকজন হচ্ছে জো ম্যানচিন ওয়েস্ট ভার্জিনিয়া। ফলে বাইডেনকে খুব ভেবে চিন্তে এগোতে হবে। তিনি বারবার কিন্তু তার এই পুঁজি হারাতে পারবেন না। এত দ্রুত তিনি একটা বড় সেটব্যাক তার হয়ে গেল। আমরা আশা করবো যে তিনি এটা দ্রুত ওভারকাম করবেন এবং নতুন এমন কাউকে তিনি দেবেন যিনি সহজেই কনফার্ম হয়ে আসবেন। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। আমার আশা করি আমাদের দর্শক যারা আছেন তারা বুঝতে পেরেছেন বিষয়টি, এবং আমরা এটা ফলো করব প্রতিদিনই যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি। আমরা তার সাথে কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা জানেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি কথা বলবেন স্টিমুলাস এবং ট্যাক্সের সর্বশেষ তথ্য নিয়ে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। ট্রাভেল মেট সকল প্রকার এয়ার টিকিট সহ সব ধরনের ট্রাভেল সুবিধা পেতে ট্রাভেল মেটের সহযোগিতা নিন। বাংলাদেশ সহ যে কোনো স্থানের প্লেন টিকিট, ক্রুজ প্যাকেজ, হোটেল বুকিং, কার রেন্ট, হজ ও ওমরা পালনের সকল সুবিধা পেতে আজই কল করুন। ভ্রমণের পূর্বে আমরাই আপনার আসন কনফার্ম করে দেব। প্লিজ কল 929-557-9435 16926 Hillside Avenue, Jamaica, New York. Travel Med, world class, worldwide. Over the past 25 years, KANS has become New York City's #1 tutorial for Common Core, specialized high school exam, SAT, and Regents preparation. Our programs are designed to ensure our students excel in school and achieve excellent test scores. With 11 locations and over 300 dedicated staff, your child's education is our #1 priority. Parents can trust KANS. Call today for 2 free classes. At Starling Diagnostics, our focus is patient care. Our spa-like environment is COVID compliant and promotes patient comfort. We even have dedicated areas for women to ensure complete privacy. We provide all radiology services, including MRI, CT, X-rays, mammograms, and ultrasounds with the latest technology. We are conveniently located in the Parkchester neighborhood of the Bronx. Call us at 718-319-1610. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি আপনার সাথে। জাকি, আপনি জানেন যে স্টিমুলাসের একটি বিষয় হয়েছে, যেটা হলো যে 1,06,00,000 আমেরিকান দারিদ্র্যমুক্ত হতে পারে এই অর্থে, এবং স্টিমুলাসের আপনি জানেন যে অনেকগুলো প্রভিশন প্লাস মাইনাস হতে পারে। হোয়াট ইজ দ্য লেটেস্ট? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে সেনেট তো মনে হয় কালকে ভোট করবে এটার উপরে। তো $1,400 মোটামুটি সবাই মনে হচ্ছে পাবে। এখানে যে যে জিনিস কিছু আপ এন্ড ডাউন হবে, যে বেসিকলি যে $15 যে ফেডারেল এমপ্লয়ীদেরকে দেওয়ার কথা, এগুলো বের হবে। তারপর যে আপনার স্টেট এবং লোকাল যে কিছু কিছু পেমেন্ট গুলো আছে স্টেট এবং লোকাল ফান্ডে, এগুলো কিছু কিছু হয়তো বা চেঞ্জ হবে। তো এখানে দারিদ্র মুক্ত আসলে কথাটা অনেক বড় হয়ে যায়, বাট এটলিস্ট এই যে $1,400 এবং আরো যে কিছু কিছু আনএমপ্লয়মেন্টের যে আরো $400 যে ইনহ্যান্স দেওয়ার কথা, তো এইটাতে হয়তো বা কিছু মানুষ একটু এলিভিয়েট হবে আর কি। সো আই থিঙ্ক আমরা কালকে এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, যদি যে ভোটিং হওয়ার পরে যে কি ঘটে এটা নিয়ে মনে ক্লিয়ার হবে আর কি। জি। তো আজকে আমি আপনাদের আসলে
মানে খুব একটা আপডেট স্টিমুলাস না দিয়ে আপনাদের কারেন্ট যে ট্যাক্সের যে সিজনটা চলতেছে এখানে কি কি কোয়েশ্চেন আসতেছে বা কি কি মানুষজন মিস্টেক করতেছে এটা নিয়ে আমি একটু কথা বললে মনে হয় ইজি হবে। জি প্লিজ। তো বেসিক্যালি আপনারা শুধু মেক শিওর করবেন যে আপনাদের রিকভারি রিবেট ক্রেডিট, যেটা তো রিকভারি রিবেট ক্রেডিটটা অনেকে হয়তো বা মানে কনফিউজ হয়ে যাচ্ছেন বা ভুলে যাচ্ছেন। এটা হলো আপনি মনে করেন যে আপনাদের ফ্যামিলিতে 5 জন বাচ্চা মানে 5 জন ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ প্লাস 3 জন বাচ্চা। তো যে ছোট যে বাচ্চা ও বর্ন হয়েছে 2020-তে, হয়তো ওর জন্য আপনি টাকাটা পান নাই, তো এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন এ বছরে। তো যখন আপনি আপনার অ্যাকাউন্টেন্ট জিজ্ঞাসা করে যে আপনি গত বছর কতটুকু পাইছেন, একটু মেক শিওর করবেন যে আপনার এক্সাক্ট অ্যামাউন্টটা দিচ্ছেন, যে স্টিমুলাস 1 এটাকে বলে EIP 1 EIP 2, এইটাতে আপনারা রাইট ইনফরমেশনটা দেন। আচ্ছা, অনেক লোক আসলে একটা চিঠি পাচ্ছে আপনার IRS এর কাছ থেকে যে এটাকে বলে EIP 2, আপনি এত টাকা পাইছেন হোয়াট নট, মানুষজন এটা নিয়ে আবার আমাদের অফিসে আসতেছে হোয়াট নট। এই চিঠিটা একটু ডিলেড চিঠি। সো বেসিক্যালি আপনারা এই টাকাটা পেয়ে গেছেন, ওরা শুধু আপনাদেরকে এই চিঠিটা দেওয়ার কথা ছিল আপনার টাকাটা পাওয়ার আগে, কিন্তু এখন দিচ্ছে, পরে দিচ্ছে। তো কনফিউজ হওয়ার কিছু নাই, এটা কোনো মানে ডেঞ্জারাস বা কোনো ধরনের, এটা জাস্ট ইনফরমেশনাল পেপার দিচ্ছে। তো আই থিঙ্ক দ্যাটস আচ্ছা, আপনার এই যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অনেকেই তো রবিনহুড ই-ট্রেড বা বিভিন্ন ভাবে ইনভেস্ট করতেছেন। এখন অনেকে যাদের ইনকাম 3650-র উপরে হয়েছে যারা, তো অনেকে একটু সারপ্রাইজ হয়ে যাচ্ছেন, ওনারা কিন্তু EIC ক্রেডিট আর পাবেন না। চাইল্ড ক্রেডিট পাবেন, EIC ক্রেডিট আপনারা পাবেন না, বিকজ when your passive income as such goes over 3650, আপনার এটা EIC ক্রেডিট আপনার পাবেন না যদি আপনার এলিজিবল থাকেন। তো জাস্ট বেয়ার ইন মাইন্ড, মানে ইট ইজ হোয়াট ইট ইজ, বাট আপনি এটা মেক শিওর করে আনতে হবে। আচ্ছা, আপনার এই যে আমরা আগে কয়েকবার বলছি, আপনার যদি প্যারেন্টস, আপনাদের যদি বাচ্চারা যদি আলাদা করতে চায় এবার, হয়তো বা ইট মেক্স সেন্স টু ডু এ সেপারেট ট্যাক্স ফাইল ফর দেম, জাস্ট বিকজ এখানে যে PUA এবং যে $600 যে $1200 দিচ্ছে, এইটা হয়তো বা আপনি পাইতে পারেন। এটা একটু ক্যালকুলেশন করে নেবেন। তো আমি মনে করি যে কমিউনিটি অনেকে বেনিফিটেড হচ্ছে অলরেডি। সো দ্যাটস দ্যাট। আচ্ছা, PPP এবং EIDL। আচ্ছা, আমি জানি সবাই PPP এবং EIDL খুবই এখন মোটামুটি জানা হয়ে গেছে, বাট এখন একটা লেটার আসতেছে যে ইনহ্যান্স টার্গেটেড PPP EIDL এর একটা ইমেল আসছে। আপনারা জানেন যে এই যে গত যে স্টিমুলাস প্যাকেজ বের হয়েছে, এখানের মধ্যে আপনার একটা গ্রান্ট মানি আপনার আপ টু 10,000 এর একটা বাজেট ছিল। তো এখন SBA কি করছে, SBA বলতেছে ওয়েট, আমি আপনাদের চাই না, মানে উই ডোন্ট ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই, উই উইল ডিসাইড। ওরা ডিসাইড করবে কে এটার পাওয়ার কথা। তো যারা আগে $1000 পাইছেন, ওরা ডিসাইড করতেছে বেসড অন কোথায় থাকেন, based on what kind of job, I mean, what kind of earning they are doing and so on and so forth, যে এই লোকটা আপনার আপ টু 10,000 এর একটা অ্যামাউন্ট পাবে। সো একটা ইমেল আপনারা পাইছেন অনেকেই, ইনহ্যান্স টার্গেট, যারা পান নাই তারাও পাইতে পারেন, ইমেলটা স্লটে আসতেছে। তো এই ইমেলটাতে আপনারা বেসিক্যালি ঢুকে আপনার এই যে মানে 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 আইটেমাইজ ভাবে আপনাদের ইনকাম দিতে হবে, এবং আরো কিছু কোয়েশ্চেন আছে, আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি ডিসকাশন করতে পারেন এটা নিয়ে। এটা দিলে অনেকে অলরেডি টাকা পাওয়া শুরু করছে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি 10,000 টাকা পাবেন, এটা কেউ 3,000 পাবে, কেউ 5,000 পাবে, কেউ 8,000 পাবে। ইট ডিপেন্ডস অন অ্যাগেন ইকোনমিক কন্ডিশন and your area's economic condition and so on and so forth. So এটা লাগে আপনার EIDL এর কথা। PPP এর কথা আমরা অলরেডি আগে বলছি যে এটা মডিফাই হয়েছে as of last week। আগে তো ছিল নেট ইনকামের উপর PPP টা দিত, which is Paycheck Protection Program। এখন ওরা বলতেছে যে অনেকে নিতেছে না বা নিতে চাচ্ছে না, কারণ about 50% of the fund is still remaining, এবং মার্চের শেষের দিকে এটা শেষ হয়ে যাবে। তো ওরা বলছে বাইডেনের গ্রুপ, ওরা বলছে ওকে নো প্রবলেম, তোমরা কিতে দিয়ে দাও, এখন গ্রোস ইনকামে দিয়ে দাও। তখন আমরা যা যা অ্যাপ্লিকেশন করতেছি এখন গ্রোস ইনকামের উপর করতেছি, আমরা নেট ইনকামের উপর না। তো গ্রোস ইনকামের উপর করলে ইজ মাচ হায়ার অ্যামাউন্ট, এবং এটা একটু ইজিয়ার করে ফেলছে। আগে অনেকগুলো রেস্ট্রিকশন ছিল, এখন এই অনেকগুলো ইজিয়ার হয়ে গেছে। তো এটা আপনারা যারা করেন নাই বা যারা মনে করছেন ইউ নো হোয়াট, আমরা PPP এখন না করে আমার আনএমপ্লয়মেন্টই বেটার, এখন আপনি রিথিঙ্ক করতে পারেন। কারণ অনেকের হয়তো বা এই যে অনেকের তো ডেফিনেটলি গ্রস ইনকামটা অনেক বেশি। তো এইটা আপনারা দেখতে পারেন, এবং and so on and so forth. Thank you. চৌধুরী জাকি, আপনাকে থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। আমি যাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছে এনি আপডেট? একটা আপডেট আছে, সেটি হচ্ছে যে গভর্নর কুমোর ব্যাপারে আজকে প্রেসিডেন্টের প্রেস রিলিজ জাকিকে প্রশ্ন করা হয়েছিল, এবং তিনি কোনো উত্তর দেননি, সাইলেন্ট রয়েছেন। তিনি বলেছেন বাইডেন এবং কমলা হ্যারিস
এই ব্যাপারে মোটামুটি এখনো নীরব, তারা কোনো কথা বলছেন না। তো সাকি একটা কথা বলেছেন, সেটি ইঙ্গিতপূর্ণ কথা। তিনি বলেছেন যে ক্যাম্পেইন চলাকালে একজন মহিলা তখন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেনের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছিল। তার ঠিক কোমর কথাটি শোনার পর তারও সেই কথাটি মনে হয়েছে এবং সেই অভিযোগটি শেষ পর্যন্ত টিকেনি। আর জি কোমর ব্যাপারে আরেকটি কথা, সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে কোমর ব্যাপারে যে ইনভেস্টিগেশন হবে, এটা যদি ক্রিমিনাল ইমপ্লিকেশনস না থাকে, ক্রিমিনাল, আমি কথাটা আবার উল্লেখ করছি, যদি কোমর ব্যবহারে ক্রিমিনাল ইমপ্লিকেশনস না থাকে তাহলে তাকে হয়তোবা পদত্যাগে বাধ্য করানো মুশকিল হবে। এটা ডিপেন্ড করছে লেটিশিয়া জেমস এর রিপোর্টটির উপর, সেই যে অ্যাটর্নি জেনারেল হিসেবে কি রিপোর্টটি দেন সেটার উপর নির্ভর করছে। জি, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলম। জি চার ভাই, জি, আপনার লেটেস্ট আর কোনো আপডেট কিছু বলবেন? সেটা যেটা বর্ণালী খুব সুন্দর করে বলছে যে ভ্যাকসিনের ব্যাপারগুলো, 3টা ভ্যাকসিন, জি তো ও সুন্দর করে বলছে যে 2টা কার 2টা একটা, এখন সময় হলো ইউ হ্যাভ টু গেট দ্য ভ্যাকসিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সবাইকে ভ্যাকসিন নিতে হবে টু গেট দ্য হার্ড ইমিউনিটি। জি আমরা যদি দেখি যে 1.5 মিলিয়ন আমরা প্রতিদিন নেই, তাহলে দেখা যাচ্ছে 1 মাসে আমরা পাচ্ছি 45 মিলিয়ন, তার মানে 4 মাসে হয়ে যাবে 180। যদি 180 হয় এবং অলরেডি উই গট দ্য 60, জি so there is a possibility that herd immunity will be get by July. যদি আমরা জুলাইয়ের মধ্যে হার্ড ইমিউনিটি পেয়ে যাই তাহলে তো উই আর ইন গুড শেপ। বাট দ্য প্রবলেম হলো যে ভ্যারিয়েন্ট, এই যে ভ্যারিয়েন্ট গুলো আছে, হোম গ্রোন ভ্যারিয়েন্ট, নিউ ইয়র্ক ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকান B117, UK ভ্যারিয়েন্ট, P1P2, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট there is a concern. So still আমাদের এখনো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা নাকি সিডিসি এখনো বলে, ডক্টর ওয়ালেন্সকি বলেছেন যে দিস ইজ নট দ্য টাইম রিল্যাক্স হওয়ার। সো উই স্টিল হ্যাভ টু মেইনটেইন দ্য ফেস মাস্ক, তারপরে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে অ্যাভয়েড গ্যাদারিং এবং ভ্যাকসিনেশন। আর এখনো আমাদের বাঙালি কমিউনিটি অনেকে এখনো সাফার করতেছে, এখনো কোভিড-19 আক্রান্ত হচ্ছে। যেমন একটু আগে আমার একটা কল আসছিল, তো আমি ওকে পাঠিয়েছিলাম ইয়েতে লং আইল্যান্ড জুইশ হসপিটালে। তো আলটিমেটলি ওকে ইনিশিয়ালি দিতে চাইনি মনোক্লোনাল অ্যান্টিবডি। তারপরে আই ওয়াজ লিটল বিট আপসেট, আই কল দ্য চেয়ারম্যান অফ ইমার্জেন্সি মেডিসিন লং আইল্যান্ড জুইশ হসপিটালে, ও আমার কলিগ। তারপরে সে পরে তাকে ডেকে 3টার সময় ভ্যাকসিন দিয়েছে। তো I was upset. Another thing, the chest X-ray দেখা গেছে নিউমোনিয়া, ওরা কিছুই বলেনি। তো we started some treatment for the pneumonia, COVID related pneumonia, এবং ওর হাইপক্সিয়া একটু ডেভেলপ করছে, তার জন্য আমরা ডেকাড্রোন ওকে দিয়েছি, এবং আফটার দ্যাট হোপফুলি ইউ উইল ফিল বেটার। আর ওই ফ্যামিলির 6 জন যারা নাকি কোভিড আক্রান্ত হয়েছে, দে আর ফিলিং বেটার, বয়স কম, কিন্তু হি ওয়াজ দ্য অনলি ওয়ান ইন দ্যাট ফ্যামিলি ওয়াজ হাই রিস্ক। তো এখন আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ উই আর স্টিল ইন দ্য পপুলেশন ডেন্সিটি, যেগুলা মানে জ্যাকসন হাইট, জামাইকা, ব্রুকলিন, তারপর ব্রঙ্কস, নিউ ইয়র্ক সিটি। সো পপুলেশন ডেন্সিটি ইজ এ হিউজ থিংস, পপুলেশন ডেন্সিটি। সো ইট ইজ কামিং ডাউন। ভ্যাকসিন আমাদের বাড়তেছে, আমাদের নাম্বার সব কমে যাচ্ছে, উই আর ইন রাইট ডিরেকশন আমি বিশ্বাস করি, এবং আমরা যদি সতর্কতা অবলম্বন করি we can overcome this pandemic. থ্যাংক ইউ সো মাচ ডক্টর বর্ণালী হাসান, আপনি কিছু অ্যাড করবেন? জি, ধন্যবাদ তাহের ভাই। আমি যেটা শুধু আপনার কাছে, জি শুধু এইটুকুই অ্যাড করব যে অনেক সময় না আমরা ফোকাস থাকি, যেরকম এখন শুধু কোভিড কে নিয়ে সবাই ফোকাস করে আছি, কিন্তু আমি অ্যাজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে আমি বলবো যে সবার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে যোগাযোগ রেখে তাদের যে সমস্ত অন্যান্য ভ্যাকসিন, যেরকম নিউমোনিয়ার ভ্যাকসিন ছাড়াও সিঙ্গলস ভ্যাকসিন আছে, নানান ধরনের আমরা ভ্যাকসিন, হেপাটাইটিস A, B যাদের বাকি আছে, প্লিজ সেগুলা আমাদের কন্টিনিউ করা উচিত। এবং যাদের সমস্ত ওষুধ আমরা খাচ্ছি, মেডিসিন, ডায়াবেটিস বা হাইপারটেনশন বা যার কোনো স্ট্রোকের হিস্ট্রি, যেই ওষুধগুলাই আমরা খাচ্ছি, ডাক্তারের সাথে কথা বলে বা অ্যাজমা সবকিছু কন্ট্রোলের মধ্যে রাখি, এবং আমরা যেন খাওয়া দাওয়ার ব্যাপারেও হেলদি খাবার বেছে নিতে চেষ্টা করি, আর এক্সারসাইজ করি রীতিমতো, এবং আমরা পরিমিত ঘুমের চিন্তা ভাবনা, ঘুমটা রাখি, বাচ্চাদের সাথে সুন্দর অ্যাংজাইটি ফ্রি একটা সময় কাটাতে চেষ্টা করি, কলিগদের সাথেও সেভাবে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় এটা আরেকটু
আর একটু গোছানো হবে আর কি লাইফটাকে। জি, থ্যাংক ইউ। নাজমুল ভাই কি বলতে চাচ্ছিলেন? বলছিলাম যে অনেকে ভ্যাকসিন নিবার পরে গতকাল আমরা শুনেছি একটু কোভিড এ পজিটিভ আসছেন কয়েকদিন ভিতরেই, তারা কি আইভারমেকটিন নিতে পারবে? আইভারমেকটিন তারা নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, যেহেতু এটা ফেজ, আইভারমেকটিন সবগুলো ফেজের মধ্যেই কাজ করে, প্রিলিমিনারি, ফেজ 1, ফেজ 2 এন্ড ফেজ 3। দেয়ার ইজ নো কন্ট্রা ইন্ডিকেশন যে কোভিড হওয়ার পরে, ভ্যাকসিন হওয়ার পরে নিতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নাজমুল হাসান, ডক্টর মোহাম্মদ আলম, ডক্টর বর্ণালী হাসান, আব্দুর ওয়াহিদ জাকি এবং হাসান ফেরদৌস, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি জি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন ক্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র